শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। উন্নত জীবনের আশায় বিভিন্ন পথে বিদেশে পাড়ি জমাতে চায় দেশের অনেক যুবক। তাদের মধ্যে অনেকেই দালালের মাধ্যমে দেশ ছাড়ার ঝুঁকি নেন। এমনইভাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দালালদের হাতে জিম্মি হয় মাদারীপুর সহ বিভিন্ন জেলার বেশ কয়েকজন যুবক। ভিডিও বার্তায় নিজেদের উপর হওয়া অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন তারা। আস্তে কথা বলতে হচ্ছে, জোরে কথা বললে হয়তো তারা যদি আলাপ পায় তাহলে আবার আমাদেরকে মারধর করবে। কয়েকদিন আগের ভিডিও বার্তা। লিবিয়ায় জিম্মি হয়ে নির্যাতনের শিকার সবাই জানাচ্ছেন বাঁচার আকুতি। তোমার পরিবারের সাথে কথা বলো, তোমার আর 5 লাখ টাকা পরিশোধ করার জন্য। জিম্মিদের একজন মাদারীপুরের কালকিনির পূর্ব আলিপুর কাচারপাড় গ্রামের জোবায়ের। স্থানীয় দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার কথা ছিল, কিন্তু স্বপ্নভঙ্গ। ভিডিও বার্তার পর তার খোঁজ পাচ্ছেন না স্বজনরা। 1.5 বছর ধরে আমার মুখে না, আমি পাগল বাবা, আমি ইংরেজ হইয়া গেছি গিয়া বহুত ধরনের গাছ গাছারি, জায়গা জমি, লোন ঠোন, কিস্তি মিস্তি ইত্যাদি। এই পর্যন্ত আমার 32 লাখ টাকা গেছে। জোবায়েরের মতো মাদারীপুরের আরও অনেকেই সেখানে জিম্মি। একই অবস্থায় আছেন গোপালগঞ্জ সহ কয়েকটি জেলারও বেশ কয়েকজন। এতে উদ্বেগ আর আতঙ্কে পরিবারগুলো। দালালরা মারলো পোলাফানে, মারার পর দালাল পলাই গেল। পলাই যাওয়ার পর মফিজ আর হুমায়ুন এরা করার পর হলো হ্যাগোদা দিলাম। আরে 27 জন সব অস্বীকার করেছেন অভিযুক্ত দালালরা। ফার্স্টের গেমে দিয়ে দেন এই হিসাবে হুমায়ুন ভাই লাইনে আছে, ফার্স্টের গেমে দেবে ওই টাকাটা এখন যাইয়া কালীগঞ্জ বাজারে ছাইরা দিবেন। এই জোনায়েদ ভাই বইলা দেন আমার বাপের টাকা ছাইরা দিতে। আমরা 2 রুমে যে লোকগুলি আছে এগুলি তো নতুন গেছে, তো এগুলি তো এত কিছু বুঝে না, বুঝছেন? তো এই যে দেখেন, ওরাই জিগাইবেন যে এই বোর্ড আর এই বোর্ডের হিসাব কিতাব কি কখনো এক হইব? আমার ছেলে পলাইয়া গেছে, আমার ছেলের মারছে, হাত ভাঙ গেলাইছে, এত প্রমাণই পাইলেন। হাত ভাঙ গেলাইছে, আমার পলাইছে, এই জন্য এই ঘটনা ঘটাইছে। পুলিশ বলছে নানাভাবে সচেতন করা হলেও অনেকে তা শুনছেন না। ভাগ্য বদলের আশায় ভিটেমাটি বিক্রি করে দ্বারস্থ হচ্ছেন দালালদের, শিকার হচ্ছেন প্রতারণার। সোশ্যাল যে রিকোয়ারমেন্ট, পাশের বাড়ির যে একটা ছেলে যখন ইতালি যায়, যাওয়ার সাথে সাথে যখন সে দেখে যে 1 বছরের মাথায়, 1.5 বছরের মাথায়, 2 বছরের মাথায় তার বাড়ির একটা বিল্ডিং হয়ে গেছে, তো তারা যত কষ্টে থাকুক যাই থাকুক, এই যে দেখে সে দেখার কারণে সে এগুলো কোনোভাবে তাকে থামাতে পারে। পদ্মাপাড়ের জনপদ ঘিরে গড়ে উঠছে মানব পাচার চক্র। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মালয়েশিয়ায় বেস্ট অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ। দেশটির মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সপোতে মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনীর জন্য এই অ্যাওয়ার্ড পায় বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের হাতে তুলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ডটি। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সোসাইটির উপদেষ্টা খলিল ফায়েজ মোহাম্মদ এবং অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের প্রধান আলিশা সাবরিনা হাই কমিশনারের কাছে হস্তান্তর করে অ্যাওয়ার্ডটি। এ সময় ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগির এবং প্রথম সচিব রেহানা পারভিন উপস্থিত ছিলেন। গেল বছর জুনে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সিনেমাটি প্রদর্শন করে বাংলাদেশ হাই কমিশন। কাতারে অনুষ্ঠিত হলো প্রবাসীদের আনন্দ আয়োজন। ঈদ উল আজহা উপলক্ষে রাজধানী দোহারে করা হয় এই আয়োজন। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করে রূপসী বাংলার সাংস্কৃতিক জোট। এতে প্রধান অতিথি ছিলেন কাতার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে নানা উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন বাংলাদেশি নারী উদ্যোক্তারা। সেসব পরিদর্শন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের সচিব আব্দুল্লাহ আল রাজি। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুই ও আফরিন। নৃত্য পরিবেশন ছিলেন ওপার বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পী সুপ্রিয়া। আয়োজক কমিটির সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবু তপন মহাজন, মোহাম্মদ মুসলিম উদ্দিন, এম নাসির উদ্দিন তালুকদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন AHB ট্রেডিং, কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি সার্ভিসেস, অল মহানদী গ্রুপ এবং তপন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কাতার। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ট্রেড শো। 3 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় এশিয়ার 7টি দেশ। বাংলাদেশ, মালয়েশিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, মেলার প্রথম দিন থেকেই বাংলাদেশি পণ্য নিয়ে ক্রেতা দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে প্রথমবারের মতো এমন উদ্যোগ মালয়েশিয়া থেকে সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চলছে প্রদর্শনী, নানা ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন দেশের উদ্যোক্তারা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী এই টেক্সটাইল মেলা। এতে অংশ নেয় বাংলাদেশ, মালয়েশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মোট 150 স্টল। সেখানে প্রদর্শিত হচ্ছে কাপড়, সুতা, টেক্সটাইলে ব্যবহৃত রাসায়নিক যন্ত্রপাতি, মুদ্রণ ও তৈরি পোশাক। বাংলাদেশ হাইকমিশনারের আমন্ত্রণে আমরা মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করেছি। এখানে আমরা বাংলাদেশের প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে পেরে খুবই খুশি। বাংলাদেশ ছাড়াও আরও 7টি দেশ এখানে অংশগ্রহণ করেছে। এখানে বাংলাদেশের প্রোডাক্টের উপর আমরা ব্যাপক সাড়া দেখতে পেয়েছি। মেলায় অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, শুরুর দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মেলায় আগত দেশি বিদেশি দর্শনার্থীরা প্রশংসা করছেন বাংলাদেশি পণ্যের। উদ্বোধনী দিনে বাংলাদেশি স্টলগুলো পরিদর্শন করেন আয়োজকরা। ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির প্রত্যাশা করেন তারা। আমরা এটা নিয়ে খুবই আনন্দিত। আমরা এখানে একটা লক্ষ্য, একটা সম্ভাবনা দেখছি। আমাদেরকে অনেক ক্লায়েন্ট আমাদেরকে নক দিচ্ছে, তারা আমাদের সাথে কথা বলছে। আমরা আশা করি এখানে খুব ভালো কিছু আমরা অবস্থান করতে পারবো। যথেষ্ট সাড়া পেয়েছি আমরা, এবং উই আর ভেরি প্রাউড দ্যাট আমরা বাংলাদেশকে মালয়েশিয়ার বুকে রিপ্রেজেন্ট করতে। এশিয়ার দেশগুলোর সাথে মালয়েশিয়ার বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে মালয়েশিয়ান সিনেটোরিয়াল কাউন্সিল প্রথমবারের মতো আয়োজন করল এই বিজনেস টু বিজনেস ট্রেড শোর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ওল্ডহ্যামে অনুষ্ঠিত হয়েছে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল। যুক্তরাজ্য বিএনপির ওল্ডহ্যাম শাখা করে এই আয়োজন। বৃহস্পতিবার ওল্ডহ্যাম মাদানী একাডেমিতে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে মোনাজাত করেন সদস্যরা। দোয়া পরিচালনা করেন মাওলানা মোশাহিদ আলী। উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মৌলা চৌধুরী নিক্সন, ফয়সাল চৌধুরী, শাহ মোস্তাব আলী, ফরিদ আলী ফটিক ও শিওল চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রথম পর্যায়ে ভারতকে রেলপথে ট্রানজিট সুবিধা দেওয়া হবে দর্শনা, চিলাহাটি, হলদিয়া, হাসিমিরা রুটে, যার সুবিধা পাবে বাংলাদেশও। নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে ভারতের রেলপথ ব্যবহার করতে পারবে বাংলাদেশ। রেল সচিব জানিয়েছেন, উভয় দেশই দিবে নির্ধারিত ফি, পাবে আর্থিক সুবিধাও। কমিটি গঠন করে দ্রুত ফি এবং পরিচালনা নীতিমালা গঠন করা হবে। রেল মহাপরিচালক জানান, মিটার গেজ হওয়ায় আপাতত বেনাপোল, টঙ্গী, আগরতলা রুটে ট্রানজিট পাচ্ছে না ভারত। সহকর্মী আলমগীর স্বপনের রিপোর্ট। ভারতের সাথে স্বাক্ষরিত 10টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে রেল ট্রানজিট। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ নিয়ে দুই দেশ একমত হয়েছে। এর ফলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে ভারত সরাসরি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের সুবিধা পাবে। এর জন্য আগামী জুলাই মাসে পরিচালনা করা হবে পরীক্ষামূলক ট্রেন। প্রথম পর্যায়ে ভারত ও বাংলাদেশের গেদে, দর্শনা দিয়ে চিলাহাটি ও হলদিবাড়ি রুট ধরে ডালগাঁও, হাসিমারা রুটটি ব্যবহার করা হবে। চেষ্টা করব আগামী জুলাই মাসেই যাতে গেদে, দর্শনা হয়ে এই টেস্ট রানটা ডালগাঁও পর্যন্ত আমরা দেখতে পারি। রেলপথের ভিন্নতা থাকায় বেনাপোল থেকে টঙ্গী হয়ে আগরতলা, ত্রিপুরা রুটে এখনই ট্রানজিট পাচ্ছে না ভারত। তবে এই রুটে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই এরই মধ্যে শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের বালুরঘাট, হিলি, গীতলদহ সহ অন্যান্য পথের ট্রানজিট আপাতত পরিকল্পনায় নেই। আমাদের ভূখণ্ড থেকে এখন এই রুট ছাড়া আর অন্য কোনো রুটে এই মুহূর্তে যাওয়ার কোনো সুযোগ নেই। গঙ্গাসাগর থেকে আগরতলা যেটা, এই পথটা তো ব্যবহার করা যাবে না, কারণ এটাতে আপনার হচ্ছে হলো টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত এটা হলো মিটার গেজ, ভারতের ট্রেন হচ্ছে ব্রড গেজ। সুতরাং বাংলাদেশে তো বিদ্যুতে যাওয়ার কোনো সুযোগই নাই। এক্ষেত্রে ভারত কি রেল ট্রানজিটের একতরফা সুবিধা পাচ্ছে? রেল মন্ত্রণালয় বলছে, নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে বাংলাদেশও ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। নেপাল এবং ভুটানে আমরা এই সুযোগটা পাচ্ছি। হাসিমারা ভুটানের কাছাকাছি ট্রেন চলাচল উন্নত করতে পারি, সেই কথাগুলো আছে, এবং নেপালেরও তাই। এমওইউ শুধু এমন করে করা হয়নি যে এটা কনফাইন করা হয়নি যে শুধু ইন্ডিয়ান মালামাল চলবে, বাংলাদেশের কোনো চলা হবে না। একটা রিজনাল কানেক্টিভিটিরই একটা উন্মোচন হলো।
এটা হলো ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দুটোই বলা আছে এবং এটা মূলত যেহেতু নেপালের সঙ্গে আমাদের করিডোর আছে এবং আমরা নেপালে এক্সপোর্ট করতেছি ইম্পোর্ট করতেছি মোটামুটি সমস্যা নেই ভুটানের সঙ্গে নাই ভুটানকে ইনক্লুড করে সমঝোতা স্মারক অনুযায়ী ট্রানজিটের ক্ষেত্রে মাশুল বা ফি নির্ধারণ করা হবে নিরাপত্তা বিবেচনা করে কোন কোন পণ্য পরিবহন করা যাবে তৈরি হবে এর তালিকা তবে এতে আর্থিকভাবে কতটা লাভবান হবে বাংলাদেশ এ নিয়ে প্রশ্ন আছে এটা কোনো লাভ লসের বিষয় না এটা হলো পারস্পরিক সম্পর্ক এবং আমি এখান থেকে কি সুবিধা নিতে পারবো সেটা আমার দেখতে হবে যে কোন ধরনের পণ্য যাবে কোনটার আমাদের রেভিনিউটা কি হবে তারপর আমাদের টাইমিংয়ের একটা বিষয় আছে এগুলো কিন্তু এখনও শুরু হয়নি তো এমনই হয়েছে পারস্পরিক আমরা দুই দেশ আমরা বসে সেগুলো আমরা আবার ঠিক করব ভারতও পাঠাবে আমরাও পাঠাবো পারস্পরিক এটা এমন না আর ভারত পাঠালে আমাদেরকে ভাড়া দেবে আমরা পাঠালে ভারতের অধীন রাষ্ট্রে যে আইন কানুন সেই মতো পেমেন্ট করবো এটা আমাদের লাভ তো আমাদের তো কোনো লস আমি কোনো দিকে কোনো লস দেখি না রেল মন্ত্রণালয় বলছে বাংলাদেশ ভারতের সমঝোতা স্মারকের সুবিধা পাবে নেপাল ভুটানও এর মাধ্যমে ট্রান্স এশিয়ান রুটে যুক্ত হওয়া গেলে সার্বিকভাবে লাভবান হবে সার্কের সব দেশ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা ভয়াবহ বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত দিল্লি টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ধসে পড়েছে দিল্লি এয়ারপোর্টের ছাদের একাংশ ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন আরও 8 জন ঘটনার পর কয়েক ঘন্টা বন্দরটিতে বন্ধ ছিল বিমান চলাচল একে ট্র্যাজেডি বলছেন দেশটির বিমান পরিবহন মন্ত্রী এই দৃশ্য ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দিল্লি এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালের ভেঙে পড়ার আগে এভাবেই ফুটো হওয়া ছাদ থেকে ঝমঝম করে পড়তে থাকে বৃষ্টির পানি আর তারপরেই কিছু বুঝে ওঠার আগেই হুট করে ধসে পড়ে ছাদের একাংশ ধসে পড়া কলামের নিচে চাপা পড়ে একাধিক গাড়ি দুমড়ে মুচড়ে যায় সেগুলো ঘটে হতাহতের ঘটনাও দুর্ঘটনার পরপরই বাতিল হয় বেশ কয়েকটা অভ্যন্তরীণ ফ্লাইট ফলে ভোগান্তিতে পড়তে হয় বহু যাত্রীকে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি করছে কর্তৃপক্ষ देखिए जो ट्रेजेडी हो गई गिर गई যা ঘটার তা তো ঘটেই গেছে এর জন্য আমরা সবাই ব্যথিত কিন্তু এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা তো সমাধান নয় আমরা কি এখানেই বসে থাকব নাকি অন্য ফ্লাইট বুক করব কিছুই জানাচ্ছে না কর্তৃপক্ষ বন্যা বৃষ্টির ফলে প্রচন্ড জ্যাম ঠেলে এয়ারপোর্টে পৌঁছেছি দ্রুত একটা সমাধান চাই यहाँ तो कोई अरेंजमेंट है नहीं এদিকে দেশটির বিমান পরিবহন মন্ত্রী জানান তাৎক্ষণিকভাবেই শুরু হয় উদ্ধার কাজ যত দ্রুত সম্ভব সামলে নেওয়া হয়েছে পরিস্থিতি স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ পুনরায় চালু হয়েছে সব ফ্লাইট ঘটনাটিকে ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন তিনি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা এটি একটি ট্র্যাজেডি নিহতের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি দিল্লিতে ৮৮ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার আর তাতেই তৈরি হয়েছে এমন দুর্যোগ পরিস্থিতি তলিয়ে গেছে বহু আবাসিক ভবনের নিচতলা গাড়ি চলাচল বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে ইফাতার খন্দকার যমুনা নিউজ এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে